আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। দর্শক, আজকের এই ভিডিও একটা অনুপ্রেরণামূলক ভিডিও। যারা জীবন সম্পর্কে বিভিন্ন সময় হতাশাগ্রস্ত হন যে আসলে আমার দ্বারা তো আর কিছু করার নেই, বা আমি আর কি করব, পড়াশোনা করি নাই ঠিকমতো, যারা সমাজে প্রতিষ্ঠিত তারা হয়তো বড়লোকের সন্তান অথবা খুব বেশি হাইলি এডুকেটেড, আমার মতন গরিব মানুষ আসলে কি করব, এই টেন্ডেন্সি এবং ধ্যান ধারণা বাংলাদেশের সমাজে 95% যুবকদের মধ্যে বিদ্যমান আছে। তারা থেমে যায়। তবে আজকে আমি আপনাদের সামনে এমন একজন ক্যারেক্টারের এই যে তার জীবন সম্পর্কে আলোচনা করব। আপনারা সবাই তাকে খুব ভালো করে চিনেন। তিনি হচ্ছেন জনপ্রিয় সব অভিনেতা শামীম আহমেদ ভাই। না না, ওই হিরো আলমের সাথে যে গ্যাঞ্জাম হয়েছে, ওই লাফালাফি, ওই শামীম না। তিনি একজন কমেডিয়ান, আর তার ছবি তো দেখছেনই। যথেষ্ট ডিসেন্ট, ভদ্র একজন মানুষ, যথেষ্ট বিনয়ী। আর নাটক থেকে শুরু করে চলচ্চিত্র পর্যন্ত তার কমেডির জন্য সকলে তাকে চিনেন। বড় বড় তারকাদের সাথে কাজ করছেন। তবে এই শামীম আহমেদ আসলে কে ছিলেন আমি দেখার পরে খুবই আশ্চর্য হয়েছি। আমি ভাবছি তার অভিনয় দক্ষতা দেখে নিশ্চয় থিয়েটার বা কোনো অভিনয় জগৎ থেকে তিনি শিক্ষা নিয়েই আসলে হয়তো এতটুকু পথ চলা শেষ করেছেন। বাট এখন দেখলাম যে টোটালি উল্টা। তিনি একজন সামান্য কুলি, এমনকি রিক্সাওয়ালা ছিলেন। ইভেন তিনি তার জীবন সম্পর্কে আমার মতোই খুব সত্য কথা বলেন যে তিনি পকেট মাইরও করছেন। আমি খুবই সারপ্রাইজড হয়েছি, বাট আমি খুব অনার হয়েছি ওনার প্রতি। তো শামীম আহমেদের জীবন সম্পর্কে আমরা একটা পত্রিকাতে দেওয়া তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটা আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে তার এই অভিনয় জগতে আসা। তবে হ্যাঁ, ইদানিং সময় ভাইরাল হওয়ার জন্য ওই যে হিরো আলমও কিন্তু ভাইরাল, তারপরে অনেকে আছে ভাইরাল, বাট শামীমও সে তার কাজের মাধ্যমে, ভালো কাজের কাজ বলতে ভালো আছে খারাপও আছে। আমি হিরো আলম ভাইয়ের একজন ফ্যান, বাট তার কাজ সম্পর্কে আমার অনেক অ্যালার্জি আছে যে তার কাজগুলো আসলে মেচিউর না, ইমেচিউর। তবে আমরা আশা করছি অনন্ত জলিলের নতুন ছবির মাধ্যমে মেচিউরিটি তিনি অর্জন করবেন। তো যাই হোক, প্রায় ১৯ বছর ধরে আপনার চলচ্চিত্র অঙ্গন, টেলিভিশন, নাট্য মিডিয়াতে জায়গা করে রেখেছেন শামীম আহমেদ ভাই। তো তার যে কেরিয়ারের শুরুটা, সেটা হচ্ছে ১৯৯৯ সালে বন্ধন নামের একটা ধারাবাহিক নাটক দিয়ে। অভিনেত্রী আফসানা মিমির আগ্রহেই মহিলা সমিতির পিয়ন শামীম হয়ে উঠলেন অভিনেতা। তিনি তখন ওইখানে কাজ করতেন ইউনিটের কাছে। শামীম ভাই যেটা বললেন যে বন্ধক নাটকের প্রোডাকশন ম্যানেজার ছিলাম আমি। আমার একটা গুণ ছিল কোন কোন আর্টিস্ট কখন ঔষধ খাবেন, কোন আর্টিস্ট কখন ডায়াবেটিক্সের ইনসুলিন নেবেন, আর নেওয়ার কতক্ষণ পর সে খাবার খাবেন, কোন নায়ক কখন খাবেন, এ বিষয়গুলা মনে রাখতে পারতাম। কাজটা ঠিকঠাক মতো করতাম। খুব পরিচ্ছন্ন ছিলাম, আর এরই জন্য সেটে আমার যথেষ্ট জনপ্রিয়তা ছিল। আফসানা মিমি আপার ওই নাটকে একটা চরিত্রের নাম ছিল লোকমান। লোকমান চরিত্রটা করার জন্য যে ছেলেটাকে সিলেক্ট করা হয়েছিল, ২ দিন শুট করার পর সে আর আসেনি, কারণ তার কি একটা পরীক্ষা চলছিল। এটাও আসলে উপরওয়ালার একটা নির্দেশনা। আপনি এটা মনে রাখেন যে আল্লাহ কখন কারে কোনভাবে আপনার জন্য একটা জায়গা ক্রিয়েট করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। জীবনের সফলতার জন্য পরিশ্রম প্রয়োজন, তবে অবশ্যই সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা, ওনার ইশারা যথেষ্ট প্রয়োজন, সেটাও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, তখন শুটিংয়ের আগের দিন রাতে মিমি আপা, পান্থ ভাই, অম্লান বিশ্বাস, অমিতাভ ভাই, মুরাদ ভাইরা আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মিমি আপা আমাকে ডেকে বললেন, শামীম, তুই লোকমান ক্যারেক্টারটা পড়ছস? আমি কইছি হ পড়ছি। তখন আপা কইলেন, তুই এই ২টা সিন পরে ডাক, এই ২টা তুই করবি। তখন তিনি বললেন যে আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। অনেক বড় বড় অভিনেতা চোখের সামনে দেখেছি তারা কিভাবে কাজ করে, তো সেখান থেকে বুঝতাম যে অভিনয় করাটা খুবই কষ্টের কাজ। তো তারপরেও আমি এটা করার জন্য রাজি হই নাই, বাট সকলের চাপে আমি তখন হ্যাঁ বললাম। কিন্তু সবাই আমাকে অনেক সাহস জোগালো। এরপরে অবশেষে চরিত্রটা আমি করি, আর এরপরে বাকিটুকু ইতিহাস। তিনি বলেন যে বন্ধন নাটকটা করতে গিয়ে অনেক প্রশংসা পেলাম। মাছরাঙা প্রোডাকশন হাউসের মালিক অঞ্জন চৌধুরী পিন্টু স্যার আমাকে ২০,০০০ টাকা দিলেন। তুষার ভাই দিলেন আরো ৫,০০০ টাকা, শুধুমাত্র একটা দৃশ্য করার জন্য। তখনই ঠিক করে ফেললাম যে আমি নিয়মিত অভিনয় করব। তো তারপর থেকে তিনি আসলে অভিনয়ের সাথে জড়িত। তো তার অতীত যে জীবন সম্পর্কে তিনি আলোকপাত করেছেন, সেই জিনিসটাতে আমি তার প্রতি খুবই অনার ফিল করছি যে আসলে অনেকে আছে, আমাদের মতন অনেকে আছে জীবনের অতীতটাকে মনে রাখতে চায় না। একটু পয়সা টয়সা হইলে ভাবসাব ধরে না আমি আসলে চিনি না, গ্রাম ট্রাম, বেজাল্লা বুজাল্লা কথাবার্তা কত। যাই হোক, শামীম ভাই তিনি তার অতীতটাকে খুব সাদা মাঠাভাবেই
আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি বললেন, অনেক অভিজ্ঞতা আছে আমার, অভাবী ঘরের ছেলে আমি, অভাব ছিল সারা জীবন জুড়েই, নানাভাবেই আপনার জীবন ধারণের চেষ্টা করছি, পকেটমার পর্যন্ত করছি, কুলিগিরি করছি, রিক্সা চালাইছি, অনেক ধরন ভাই মানে অনেকভাবেই জীবনকে আসলে রেজ করার জন্য ট্রাই করছি, বাট অবশেষে খোদা আমাকে এই সুন্দর পথে নিয়ে এসেছে। আমি পরিশ্রম করে খেতে পারছি। অতীতের কথা বলতে আমার কোনো লজ্জা নেই, কারণ এটা সত্য, সত্য লুকানো যায় না। এই সমাজের অসংখ্য যারা কি বলা হয় যে হাইব্রিড বড় লোক আছেন, হাইব্রিড পয়সাওয়ালা আছেন, তাদের জন্য শামীম ভাইয়ের একটা বাণী হচ্ছে, আমি দেখেছি সত্য শুনে মানুষ অবাক হলেও সেটাকে খুব সহজেই গ্রহণ করে ও মেনে নেয়। অনেকেই যারা সত্যকে লুকান, মানে তার ভাষায় আর কি, যে সেটা কেন করেন তিনি বোঝেন না। তার কথা হচ্ছে, সম্মান করে মানুষ সত্যকে। পিন্টু স্যার একবার আমাকে 10,000 টাকা দিয়েছিলেন আমার সত্যবাদিতার জন্য। আমি তার কাছে অকপটে আমার অতীতের সব কথা খুলে বলেছিলাম। তিনি খুশি হয়েছিলেন আমার সততায়। অভিনয়ে কেউ প্রভাবিত করে কিনা তার কাছে যখন সাংবাদিক জানতে চাইছে, তিনি বললেন যে আমি 1986 সালের দিকে মহিলা সমিতি অফিসের পিয়ন ছিলাম। সেখানে ক্যান্টিনে থাকতাম। অভিনয়টা আসলে আমি শিখি হুমায়ুন ফরিদি ভাইকে দেখে। যখন অভিনেতা হলাম, ওনার অভিনয় আমাকে প্রভাবিত করলো। তার মানে তার আইডলিজমের জায়গায় হুমায়ুন ফরিদি আছে, আর আরেকজন আছে, তাও ভিলেন, এটিএম শামসুজ্জামান। তিনি তাকে নানা ডাকেন। তিনি বলেছেন যে আমার খুব প্রিয়, তার মতো অভিনেতা হতে ইচ্ছে করে, আবার তার কথা ভাবলে মনটাও খারাপ হয়ে আসে। প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে তিনি এই লাইনে অভিনয়, লেখা, পরিচালনা, প্রযোজনা কত কিছু করেছেন, বিরাট বটবৃক্ষ। তো শামীম আহমেদ তার এই গত 19 বছরের ক্যারিয়ারে আসলে কতগুলো নাটক করেছেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি আসলে তার কয়েকটা নাটক দেখছি, বাট হিউজ পরিমাণ নাটক আমার দেখার সুযোগ হয়নি। তিনি বলেছেন যে প্রায় 1000-এরও বেশি নাটকে তিনি অভিনয় করেছেন। আর সিনেমাতে তাও সংখ্যাটা বিশাল, 26টা চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। আর তার প্রথম যে সিনেমা, সেটার নাম ছিল জীবন মরণের সাথী। তিনি আপনার বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় শাকিব খান, নায়ক শাকিব খানের সাথেও তার বন্ধু হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছেন। একের পর এক শাকিবের সঙ্গে আরও তিনি বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন। সিনেমায় অনেক প্রস্তাব থাকার পরেও নিয়মিত হননি তিনি শাকিবের সাথে, কারণ তার কথা হচ্ছে শাকিব খান অনেক বড় তারকা, তার সঙ্গে কাজ করার মজা আছে আমি পেয়েছি, কিন্তু একসময় বাধ্য হয়েই আমি তার সাথে অভিনয় করা ছেড়ে দিলাম। নায়ক শাকিব খানের ব্যাপারে তিনি অবশ্য কিছু অভিযোগ করেছেন, তার ব্যক্তিগত কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন যে কেন তিনি আসলে শাকিব খানের সাথে কাজ করা বন্ধ করে দিলেন। এটার কারণ হিসেবে তিনি যেটা দেখিয়েছেন যে মাই নেম ইজ সুলতান, যে ছবিটা শাকিব খানের খুব ব্যবসা সফল একটা ছবি ছিল, সেই ছবির জন্য তিনি আপনার চুক্তিবদ্ধ হয়েছিলেন আর 25 দিনের শিডিউল দিয়েছিলেন। পরে দেখা গেল যে আমার শিডিউল নিল ভালো কথা, কিন্তু শাকিব খান আজ অসুস্থ, কাল মাথা ব্যথা, পরশু আসতে দেরি, এই নানানভাবে তার রুটিন হচ্ছিল। আর আজকাল করে শিডিউল নিয়ে ঠিকমতো কাজটাই হয় না। পরিচালক ফোন দিয়ে বলেন, আজ তো হচ্ছে না, কাল আসো। কোনো প্রশ্নও করতে পারি না, করলে বলেন বোঝই তো হিরো, কিছু বলা যায় না, তাকে হয়তো কিছু বলা যায় না, কিন্তু আমার যে একদিন নষ্ট হলো সেটার পারিশ্রমিক তো পরিচালক বা হিরোরা আমাকে দেয় না। প্রযোজকরা তো ছোট শিল্পীকে ভেবে ছোট শিল্পীদেরকে মানে পাত্তাই দেয় না, আর ঠিকমতো টাকা পয়সাও দিতে চায় না। এসব কারণেই সিনেমার প্রতি তার আগ্রহটা নষ্ট হয়েছে। তো শাকিব খানের ব্যাপারে তার যে কথাগুলো, এগুলো আমার কথা না, এটা হয় আমি দেখছি যে আপনার বড় আর্টিস্ট যারা তাদের অবশ্য ভাবসাব বেশি থাকবে। অবশ্যই হিরো ইজ হিরো, অলওয়েজ হিরো। আমাদের হিরো আলমেরও মাশাআল্লাহ যথেষ্ট পজিটিভ ফিডব্যাক আছে এখন। তো যাই হোক, এই হচ্ছে অভিনেতা শামীম আহমেদের ছোট্ট জীবনী। এই গল্পটা থেকে যারা লাইফে ফ্রাস্ট্রেটেড আছেন, নানানভাবে আত্মহত্যা, এই সেই বিভিন্ন কাজ আমি দেখছি। আপনি দেখেন ভারতের সুশান্ত সিং রাজপুত, সেও আত্মহত্যা করছে। আবার কে জানে ওই দিন টিকটক তারকা, সে আত্মহত্যা করছে। অনেকে এরকম আত্মহত্যা করে, বাট যারা আসলে লাইফে ট্রাই করে, স্ট্রাগল করে, একটা সময় সফলতা তাদের কাছে আসে। তেমন স্ট্রাগল হলো আর একটা ক্যারেক্টার আছে আপনার, কি বলা হয় যে ভারতের একজন অভিনেতা রজনীকান্ত, একটা আইডল। আমি দেখেছি খুবই সাদামাটা জীবন তার। আর যতটুকু শুনেছি যে তিনি ড্রাইভিং করতেন, কোনো বাসে বা ট্রাকের ড্রাইভার ছিলেন না, হেল্পার ছিলেন। সেইখান থেকে আজকে তিনি তাকে সারা বিশ্ব চিনে, একটা স্ট্যাটাস, একটা অবস্থান ক্রিয়েট করে নিয়েছেন। তো শামীম আহমেদের এই গল্পটার একটাই রিজন যে আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, নাম্বার 1 হচ্ছে আপনার চেষ্টা থাকতে হবে শতভাগ, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আর সেই তাওয়াক্কুলের কারণে
হয়তো আল্লাহ পাক আপনার রিজিকের জায়গাটা চেঞ্জ করে দিবেন। রিজিক সবার সমান না। কেউ হয়তো এসি রুমে বসে মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, আবার কেউ হয়তো রিক্সার প্যাডেল চাইপা দৈনিক 500 টাকাও কামাচ্ছে না, মরুভূমিতে অনেক কষ্ট করে পরিশ্রম করছে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।